চ্যাপ্টার 164 মিজারেবল রেচেস। তাজা রক্তের রং ক্লাইনের চোখে প্রতিফলিত হচ্ছিল। সে একদৃষ্টিতে সেই বহমান তরলের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা হালকা কাশির শব্দ এলো। ওল্ড নীল ভাঙা কর্কশ গলায় বলল, ডান, তুমি এখানে কেন? ডান স্মিথের ধূসর চোখ দুটো ছিল ভীষণ গভীর। তার শান্ত নরম গলায় সে উত্তর দিল, শুনলাম তুমি অসুস্থ, তাই তোমাকে দেখতে এলাম। ঘরের ভেতরে হঠাৎ নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর ওল্ড নীল রাগ আর ভয়ে গর্জন করে উঠল, না, তুমি মিথ্যে বলছ। ক্লাইন আর বাকিদের কিছু বলার সুযোগ না দিয়েই তার গলার স্বর হঠাৎ দুর্বল হয়ে গেল। হ্যাঁ, আমি জানি আমার অবস্থা ঠিক নেই। ওল্ড নীল। ক্লাইন চোখ বন্ধ করল, কিন্তু দরজার ফাঁক দিয়ে চুইয়ে আসা রক্তাক্ত তরল থামাথামির কোনো লক্ষণ দেখাল না। এরপর ওল্ড নীল গলা উঁচু করে বলল, আমি এতদিন ধরে কাউকে আঘাত করিনি, আর কাউকে আঘাত করার কথাও ভাবিনি। আমি কখনো নাইট হকদের গোপন তথ্য ফাঁস করিনি, একটাও না। বড়জোর আমি কিছু অন্যায্য খরচের দাবি করেছি। আমি সত্যি কোনো অন্যায় করিনি। ক্লাইন। সে হঠাৎ করে তার স্বভাবসুলভ ভঙ্গিতে চিৎকার করে ডাকল, আমি তোমাকে মিস্ট্রি প্রায়রদের মূলমন্ত্রটা বলেছিলাম, যা ইচ্ছা করো, কিন্তু কারো ক্ষতি করো না। আমি এখনও সেই কথা মেনে চলি। আমি বরং ধৈর্য ধরে থাকব, বরং কষ্ট সহ্য করব, কিন্তু অন্যের ক্ষতি হয় এমন কিছু করব না। এই বলে সে আন্তরিকভাবে ভয়ের সাথে মিনতি করল, ডান, রয়েল, ক্লাইন, তোমরা ফিরে যাও। কাল পর্যন্ত অপেক্ষা করো, কালকের মধ্যে আমি আবার স্বাভাবিক হয়ে যাব। আমি কসম করছি, আমি গডেসের কসম খেয়ে বলছি, আমি কারো ক্ষতি করব না। সত্যি। ডান চোখ বন্ধ করল এবং অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করল, তুমি কি করার পরিকল্পনা করছ? তুমি এতদিন ধরে কি করার চেষ্টা করছ? আমি। ওল্ড নীল প্রথমে বিভ্রান্ত হল, তারপর আশায় ভরা গলায় বর্ণনা করতে শুরু করল, আমি সেলেস্তেকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। ডান, আমি একটা উপায় খুঁজে পেয়েছি, আমি সঠিক পথেই আছি। তোমার এটা শোনার কথা। তখন ওর অসুস্থতা সারানোর জন্য রিচুয়ালিস্টিক ম্যাজিক করতে গিয়ে আমি একটা ভুল করেছিলাম, তাই আমি ব্যর্থ হয়েছিলাম। আমি ওকে বাঁচাতে পারিনি। আমি এখন জানি এর কারণ ছিল যে আমি মিস্টিসিজমে তখনও পারদর্শী হইনি। কিন্তু এখন আমার কাছে যথেষ্ট জ্ঞান আর অভিজ্ঞতা আছে সবকিছু সম্পন্ন করার। আফসোস যে আমি মিস্ট্রি প্রায়রদের মূলমন্ত্র আর ডেলির উদাহরণ থেকে তখন প্রেরণা পাইনি। আমি সেরা সুযোগটা হারিয়ে ফেলেছিলাম। যদি আমি একজন হাই সিকোয়েন্স বিয়ান্ডার হতাম, তবে এই সবকিছু ভীষণ সহজ হয়ে যেত। কথা বলতে বলতে ওল্ড নীলের গলা কান্নায় বুঝে এলো, না, আমি আবার হাল ছেড়ে দিতে পারি না। ডান, ফিরে যাও, প্লিজ ফিরে যাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ক্লাইন দাঁতে দাঁত চাপল। সে শুনতে পেল ক্যাপ্টেন আবেগতাড়িত গলায় জিজ্ঞেস করছে, তুমি কিভাবে সেলেস্তেকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছ? ওল্ড নীল সঙ্গে সঙ্গে খুব উত্তেজিত হয়ে উঠল। আমি আলকেমিক্যাল লাইফ পদ্ধতি ব্যবহার করে ওর জন্য একটা অমর দেহ তৈরি করব। ডান, তুমি হয়তো এটা জানো না, কিন্তু চার্চ অফ আর্থ মাদারের সিকোয়েন্স 4 বিয়ন্ডাররা এই কাজে খুব পারদর্শী। 7 পথের সংশ্লিষ্ট সিকোয়েন্সও এটা কোনো মতে করতে পারে। হ্যাঁ, আমি ঈশ্বরের কৃপায় এটা সম্পন্ন করব। তারপর আমি স্পিরিট ওয়ার্ল্ড থেকে ওর আত্মাকে ডেকে আনব এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওর আত্মা আর দেহকে একসাথে জুড়ে দেওয়ার জন্য। এটা কি দারুণ একটা বুদ্ধি না? ডান জোর করে ঠোঁটের কোণ বাঁকিয়ে হাসল এবং বলল, হ্যাঁ, এটা একটা দারুণ বুদ্ধি। ওল্ড নীল, আমাদের ভেতরে আসতে দাও, হয়তো আমরা তোমাকে সাহায্য করতে পারব। ডান, তুমি কি এখনও আমাকে ছাড়তে রাজি নও? ওল্ড নীল মিনতি করল, ফিরে যাও, শুধু ফিরে যাও। আমি কালই স্বাভাবিক হয়ে যাব, সত্যি। ডান, আমি কসম করছি, আমি আর কখনো তোমার কফি বিন চুরি করব না। ক্লাইন, রয়েল, আমি কসম করছি, আমি আর কখনো তোমাদের দিয়ে আমার অন্যায্য খরচের বিল পাশ করাব না। সত্যি। ক্লাইন আর রয়েলের ঝাপসা দৃষ্টির সামনে ডান প্রথমে মাথা নিচু করল, তারপর আবার তুলল। ওল্ড নীল, তুমি কিছু একটা ভুল বুঝছ। আমরা তোমাকে দেখতে এসেছি। তুমি আমাদের সহকর্মী। তুমি অসুস্থ, তোমার শরীর ভালো নেই। আমাদের তো তোমাকে দেখতে আসতেই হবে। দরজা খোলো। আমাদের তোমাকে দেখতে দাও, যাতে আমরা নিশ্চিত হতে পারি। তুমি যদি সত্যিই ঠিক থাকো, আমরা সঙ্গে সঙ্গে ফিরে যাব। তুমি তো জানোই, ইদানিং মিশনের চাপ খুব বেশি। আমাদের অ্যাসাইলামের ওপর নজর রাখতে হচ্ছে, আবার বিভিন্ন আকস্মিক ঘটনাও সামলাতে হচ্ছে। ওল্ড নীল এক মুহূর্ত ইতস্তত করল, তারপর বলল, আমার অবস্থা সত্যি তেমন গুরুতর কিছু না, সত্যি। আমি কালকের মধ্যেই সুস্থ হয়ে যাব। দরজার নিচের ফাঁক দিয়ে বয়ে আসা রক্তাক্ত পানি সিঁড়ি বেয়ে নিচে নামছিল, পাথরের পথের দিকে এবং বাগানের মাটির দিকে যাচ্ছিল। ওল্ড নীল, আমাদের পরিচয় প্রায় 15 বছর হল, তাই না? আমরা একসাথে অগণিত মিশন করেছি। আমি সত্যি তোমার জন্য উদ্বিগ্ন আর চিন্তিত। তোমাকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি স্বস্তি পাব না। ডান নরম গলায় বলল, ঠিক আছে। ওল্ড নীল মুখ বাঁকাল, আমার সত্যি কিছু হয়নি।
একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা ধীরে ধীরে খুলল। ক্লাইন দ্রুত চোখ মুছে নিল এবং তার দৃষ্টিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনল। তারপর সে দেখল যে লবির কার্পেটটা লাল আর চটচটে, রক্ত আর চুলে মাখামাখি। সে সামনে আর ওপরের দিকে তাকাল, শুধু এটা বোঝার জন্য যে বসার ঘরের মেঝে, ছাদ, গোল টেবিল, পিয়ানো আর চেয়ারগুলো একই রকম জঘন্য, চটচটে আর চুলে ভরা তরলে ঢাকা। ওল্ড নীলের মাথাটা বাতাসে ঝুলছিল, একটা ঘন তরল দিয়ে ছাদের সাথে লাগানো। তার কপালে আর দুই গালে এক জোড়া করে চোখ। সেই চোখগুলো ছিল ঠান্ডা আর নির্দয়, পাপড়িহীন। পিয়ানোর কিগুলো নিজে থেকেই নাচছিল, একটা সুমধুর সুর বাজাচ্ছিল। ডান, দেখো, আমি সত্যি ঠিক আছি, ওল্ড নীল উজ্জ্বল হাসি হেসে বলল। রয়্যাল, ক্লাইন, তোমরাও তাই মনে করো, তাই না? সে মুখ খোলার সাথে সাথেই ক্লাইন দেখল যে তার মুখের ভেতরেও একই রকম ঘন, চুলওয়ালা আর রক্তাক্ত তরল বয়ে যাচ্ছে। ডানের ধূসর চোখ দুটো চিকচিক করে উঠল, যেন সবকিছু স্বাভাবিক এমন ভঙ্গিতে সে কথা চালিয়ে গেল। ওল্ড নীল, তুমি আলকেমিক্যাল লাইফ আর পুনরুজ্জীবনের রিচুয়ালটা কোথা থেকে শিখেছ? ওল্ড নীল উত্তেজিতভাবে উত্তর দিল, আমি এটা শুনেছি। আমি প্রথম অংশটা চেষ্টা করে দেখেছি এবং এর সত্যতা নিশ্চিত করেছি। এটা ঈশ্বরের দেওয়া একটা উপহার। তিনি আমার কানে এটা বর্ণনা করতে থাকেন। তিনি হলেন। ওল্ড নীলের গলার স্বর থেমে গেল। 10 সেকেন্ডেরও বেশি সময় পর সে ভয় আর বিহ্বলতার সাথে বলে চলল, তিনি হলেন গুপ্ত ঋষি। গুপ্ত ঋষি? এ তো মোসেস অ্যাসেটিক অর্ডারের বিশ্বাস করা সেই অনরত্যারোপিত দেবতা নয় কি? সেই দেবতা যিনি পুনরুত্থিত হয়ে অমঙ্গল আর দুর্নীতি নিয়ে এসেছিলেন। মোসেস অ্যাসেটিক অর্ডারের কাছে সম্পূর্ণ মিস্ট্রি প্রায়র সিকোয়েন্স আছে। ক্লাইনের হৃদয়ে তোলপাড় শুরু হল, অনেকগুলো চিন্তা একসাথে তার মাথায় এলো। গুপ্ত ঋষির কথা উল্লেখ করার পর ওল্ড নীল যেন অবশেষে জেগে উঠল। সে শূন্য দৃষ্টিতে চারপাশে তাকাল এবং সবকিছু পর্যবেক্ষণ করল। এক বর্ণনাতীত নীরবতার মধ্যে তার 6টা চোখ ডানের দিকে তাকাল এবং সে একটা তিক্ত হাসি হেসে বলল, তাহলে দেখা যাচ্ছে যে আমি এর মধ্যেই একটা দানব হয়ে গেছি। ডান আর অন্যদের উত্তরের অপেক্ষা না করেই ওল্ড নীলের মুখে হঠাৎ একটা হাসি ফুটে উঠল, একটা তোষামোদী, ভয়ার্ত আর কাপুরুষোচিত হাসি। আমাকে যেতে দাও। আমি গভীর পাহাড়ে চলে যাব আর কখনো ফিরে আসব না। আমি কখনো কাউকে আঘাত করব না। আমি শুধু নীরবে আমার রিচুয়ালটা চেষ্টা করব। সত্যি, আমাকে যেতে দাও প্লিজ। আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। ঠিক তখনই ক্লাইন অনুভব করল তার চোখের সামনে অলিক কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। তারপর ওল্ড নীলের 4টা ঠান্ডা, পাপড়িহীন চোখ একটা কালো আভা দিয়ে জ্বলে উঠল এবং ডানের ওপর স্থির হল। তার অভিব্যক্তি হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তুমি আমাকে একটা স্বপ্নের মধ্যে টেনে নিচ্ছ। না, এটা কোনো কাজের না। আমার চোখ এই সব কিছুর ভেতর দিয়ে দেখতে পায়। ছাদ, মেঝে আর দেয়াল ঢেকে রাখা চটচটে রক্ত মোচড়ানো শুরু করল, যেন একটা বিশাল দৈত্য ক্লাইন আর বাকিদের গিলে ফেলার জন্য মুখ খুলছে। ওল্ড নীলের মাথাটা ঝাপসা হয়ে গেল, যেন পর রাখা অনেকগুলো প্রতিচ্ছবি। ক্লাইন তার রিভলভারের জন্য হাতড়াল না, বরং সে তার পকেটে হাত ঢুকিয়ে স্ল্যাম্বার চার্ম ব্যবহার করার পরিকল্পনা করল। হঠাৎ তার সামনের সবকিছু শান্ত হয়ে গেল। চটচটে, রক্তাক্ত তরলটা হঠাৎ করে একটা স্থির হ্রদের মতো শান্ত হয়ে গেল। ওল্ড নীলের শীতলতা, ঘৃণা, আকাঙ্ক্ষা আর অন্য সব অভিব্যক্তি হারিয়ে গেল। সে শান্ত আর নিস্তরঙ্গ হয়ে গেল। কখন যে ডানসিল্ড আর্টিফ্যাক্ট 30611 রক্তে ছুঁড়ে ফেলেছিল তা বোঝাই যায়নি। ওল্ড নীলের কপাল আর গালের পাপড়িহীন 4টা চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দেখে মনে হচ্ছিল যেন সেগুলো খোলা রাখার ইচ্ছাই হারিয়ে গেছে। পিসফুল হেয়ার স্ট্র্যান্ডসের সংস্পর্শে আসা যে কোনো জীবন্ত প্রাণী শান্তিপূর্ণ হয়ে যায় এবং জীবনের শেষ পর্যন্ত সমস্ত প্রেরণা হারিয়ে ফেলে। ডান, ক্লাইন আর রয়েল একই সাথে তাদের বন্দুক বের করল এবং ওল্ড নীলের মাথায় তাক করল। তখন ওল্ড নীলের চোখে চরম ভয় ফুটে উঠল। সে ছটফট করছিল, তার বেঁচে থাকার তীব্র ইচ্ছা সিল্ড আর্টিফ্যাক্ট 30611 প্রভাবের বিরুদ্ধে লড়ছিল। অতিরিক্ত 4টা চোখ উধাও হয়ে গেল। তার চোখের কোণে আর মুখের ভাঁজগুলো এখনও গভীর ছিল, তার চুলগুলো এখনও সাদা, তার গাঢ় লাল চোখগুলো এখনও ঘোলাটে, ঠিক যেমন ক্লাইন তাকে প্রথমবার দেখেছিল। ডান, তোমার কি মনে আছে সেই সময়ের কথা যখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম? রয়েল, তোমার কি মনে আছে যখন আমি তোমাকে তোমার পরিবারের জীবন ফিরে পেতে সাহায্য করেছিলাম? ক্লাইন, তোমার কি মনে আছে আমি কিভাবে তোমাকে প্রতিদিন মিস্টিসিজম শেখাতাম? তোমার কি মনে আছে আমরা কিভাবে খরচের দাবি করা নিয়ে কথা বলতাম? তোমার কি মনে আছে আমি তোমাকে হাতে গুঁড়ো করা কফি বানিয়ে দিতাম? তোমার কি মনে আছে যখন আমরা একজন ম্যান্ডেটেড পানিশার র্যাম্পেজের বিরুদ্ধে একসাথে লড়েছিলাম?
সেই অলিক মিনতি ক্লাইনের কানে প্রতিধ্বনিত হচ্ছিল, আর রিভলভার ধরা তার ডান হাতটা কাঁপছিল। তার জন্য ট্রিগারটা টানা কঠিন হয়ে পড়ছিল। ব্যাং ব্যাং দুটো রূপোর ডেমন হান্টিং বুলেট বেরিয়ে এলো এবং একটার পর একটা ওল্ড নীলের মাথা ভেদ করে গেল। ক্লাইন দেখল যে সেই পরিচিত অস্বাভাবিক মুখটা একটা হতাশ ভিরেশনস ভরে গেল। সে দেখল লোকটার মাথার খুলি ফেটে যাচ্ছে, লাল আর সাদা পদার্থ চারদিকে ছিটকে পড়ছে। চারপাশ ঢেকে রাখা চটচটে রক্ত সংকুচিত হতে শুরু করল, আর মাটিতে পড়ে থাকা ওল্ড নীলের ভাঙা মাথার ভেতরে ফিরে যেতে লাগল। ডান আর রয়েল একই সাথে তাদের বন্দুক নামিয়ে নিল, আর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ক্লাইন তার সামনের সবকিছুর দিকে তাকাল। ওল্ড নীলের লাশ একটা পচা মাংসের গোলকে পরিণত হচ্ছিল। সে দেখল যে রক্ত আর মাংসের মধ্যে একজোড়া চোখ আছে, টকটকে লাল আর স্ফটিকের মতো স্বচ্ছ, কিন্তু অবিশ্বাস্য রকম যন্ত্রণাকাতর। তার মনে হচ্ছিল যা কিছু ঘটেছে তা যেন একটা স্বপ্ন, এবং এই ঘটনা প্রবাহ আর এর সমাপ্তিটা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, দেখল ডান দুপা এগিয়ে গেল, তার শরীরটা ঝুঁকে পড়েছে। ডান ওল্ড নীলের লাশের দিকে তাকাল এবং ভারাক্রান্ত গলায় বিড়বিড় করে বলল, আমরা রক্ষক, কিন্তু সাথে সাথে একদল হতভাগাও যারা প্রতিনিয়ত হুমকি আর উন্মাদনার বিরুদ্ধে লড়ে যাচ্ছি।